হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বলছিলাম অস্ট্রেলিয়া নিয়ে। বর্তমানে অস্ট্রেলিয়াতে ব্যাপক কর্মী চাহিদা রয়েছে। অর্থাৎ 2025-এর এই সময়ে এসে এমন একটা নিউজ, এমন একটা সার্কুলার পাওয়া আসলেই সৌভাগ্যের একটা ব্যাপার বলে আমরা মনে করি। সো বর্তমানে অস্ট্রেলিয়াতে কী কী কাজের সুযোগ সুবিধা রয়েছে, কোন কোন ক্যাটাগরিতে কোন কোন সিস্টেমে তারা লোক নেবে, অর্থাৎ কর্মী নেবে, এবং কোন কোন কান্ট্রি থেকে নেবে, কী কী যোগ্যতা লাগবে, এ নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কিছু আলোচনা করব এবং কিছু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এভরিওয়ান, বিগত কয়েক বছরের তুলনায় অস্ট্রেলিয়ার ভিসা নীতি কিন্তু বর্তমানে কিন্তু অনেক সহজতর হয়েছে। আমরা দেখছি বর্তমানে যে সিস্টেমটা, আসলে এই সিস্টেমটা কিন্তু আগের তুলনায় কিন্তু তারা কিন্তু সহজতর করেছে। আমরা করোনা প্যান্ডামিকের পরে আমরা ভেবে নিয়েছিলাম অনেকে যে বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড যে সকল কান্ট্রিগুলো রয়েছে ভিসা কিন্তু টোটালি বন্ধ ছিল, এবং তারপরেও কিন্তু অনেক কর্মী, অনেক স্টুডেন্ট এবং অনেকে কিন্তু সেখানে কিন্তু ভিজিট ভিসাও কিন্তু গিয়েছে। সো 2025-এর এই সময়টায় এসে আমরা যে নিউজটা পেয়েছি এবং দেখেছি যে 1,84,000 এমন একটা নিউজ কিন্তু আমরা দেখেছি, এবং এটার প্রেক্ষাপট অনুযায়ী আমরা বলছি যে তারা যে কর্মীটা আসলে নিতে চায় এর মধ্যে কিন্তু কিছু ক্যাটাগরি কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ তারা স্পেসিফিক কিছু ক্যাটাগরির উপর বেস করে কিন্তু আসলে এই কর্মীগুলো কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা কিন্তু হায়ার করে। এবং আমরা যারা বাংলাদেশে রয়েছি, বিশেষ করে আমরা কিন্তু সকলে জানি যে অস্ট্রেলিয়াতে অনেক কর্মী যায় সেখানে, এবং অনেকে কিন্তু ভিজিট ভিসায় গিয়েও কিন্তু সেখানে কিন্তু সেটেলমেন্টের চিন্তাভাবনা করে। সো এই অবস্থার উপর বেস করে কিন্তু আসলে যে তারা তিনটা ক্যাটাগরির উপর বেস করে কিন্তু কর্মী নেয়: স্কিল, সেমি স্কিল্ড আর আনস্কিল্ড, অর্থাৎ দক্ষ, অদক্ষ এবং যারা কোনো কাজ জানে না, অর্থাৎ অকাজও। সো তারা কিন্তু বেশ কয়েকটা সাব ক্যাটাগরি, অর্থাৎ সাব স্কিল ক্যাটাগরির উপর বেস করে কিন্তু এই কর্মীগুলো নেয়। সো এর মধ্যে যেই স্কিল ওয়ার্কার, এটা কিন্তু আপনারা সকলে জানেন, যারা আসলে মিডল ইস্ট বলেন বা যারা দেশে বা যারা বিভিন্ন পেশায় আসলে অনেক দক্ষ, অর্থাৎ কেউ হয়তো বা কম্পিউটারে, অর্থাৎ কেউ আইটি, কেউ ইলেকট্রিক, কেউ হয়তো বা সিভিল, এবং কেউ হয়তো বা আপনার ডাক্তারি অর্থাৎ নার্সিং, এবং বিভিন্ন কেয়ার গিভিং, বিভিন্ন সেক্টরে কিন্তু পেশাগত দায়িত্বে রয়েছেন। এবং তারা চাইলে কিন্তু আসলে এই যে সাব ক্লাস যে ক্যাটাগরিটা রয়েছে, অর্থাৎ যে স্কিল ক্যাটাগরি, এই স্কিল ক্যাটাগরিতে আপনারা আবেদন করে আসলে আপনারা যেতে পারবেন। সো যারা সেমি স্কিল রয়েছেন, যারা ইন্টার্নশিপ বা যাদের ট্রেনিং সার্টিফিকেট রয়েছে, তারাও কিন্তু যেতে পারবেন, আর যারা অদক্ষ তারাও যেতে পারবেন। তবে এর মধ্যে আসলে দুইটা ক্রাইটেরিয়া, অর্থাৎ স্পন্সরশিপ আর আনস্পন্সর। অর্থাৎ স্পন্সরের মাধ্যমে যেতে পারবেন আপনারা, অর্থাৎ আপনাদের যদি পরিচিত কেউ থাকে অস্ট্রেলিয়ায়, অর্থাৎ যদি আপনাদের ফ্রেন্ড সার্কেল বলেন, অর্থাৎ আপনাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার যে কেউ থাকলে কিন্তু আপনারা এই স্কিল যে ক্যাটাগরিটা, আপনার স্কিল ক্যাটাগরির মধ্যে আপনার যে স্পন্সরশিপের যে কথাটা বললাম, স্পন্সরশিপ ভিসার মাধ্যমে কিন্তু আপনারা যেতে পারবেন। তবে আপনাদের যদি স্পন্সর করে, অর্থাৎ আপনার যে রিলেটিভ ওখানে যে কোম্পানিতে জব করে, অর্থাৎ সে যদি আপনাকে স্পন্সর করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই এই স্পন্সরশিপের মাধ্যমে আপনারা যেতে পারবেন। সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া অবলম্বন আপনাদের করতেই হবে, অর্থাৎ এটা নিয়ে আমি একটু পরে আসছি। আর যাদের স্পন্সরশিপ নেই, অর্থাৎ আপনারা যারা ভেবে নিয়েছেন যে আমাদের তো স্পন্সরশিপ নেই, স্পন্সরশিপ বাদে আপনারা কীভাবে যাব, দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম আমি যদি ধরি তাহলে 50 থেকে 60% যেই পাবলিক রয়েছে, অর্থাৎ যারা কিনা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কথা চিন্তা করে, প্রথমত তারা কিন্তু আসলে দেখেন যে এজেন্সিগুলো আসলে বাংলাদেশিদের মানে যে ভিসা নীতি নিয়ে আসলে ভিসা নিয়ে যে কাজ করে, অর্থাৎ অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে বিশেষ করে যে সকল এজেন্সিগুলো কাজ করে, দেখবেন এর মধ্যে কিন্তু 80 থেকে 90%ই ফেক হয়, এর মধ্যে 10% রিয়েল হয়। এটা আপনারা মিলাই নিন, এটা আমার মনের কথা না, এটা আসলে বাস্তব থেকে দেখা, এটাই কথা। সো
কারোর যদি স্পন্সরশিপ থাকে, অর্থাৎ স্পন্সরশিপের মাধ্যমে যদি কোনো এজেন্সি আপনারা যদি হায়ার করেন, আপনাদের কাগজপাতিগুলো যেগুলো আপনারা আসলে নিজেরা আসলে এগুলো আপনারা ম্যানেজ করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার যেই এজেন্সিগুলো রয়েছে এই এজেন্সির আপনারা সহযোগিতা বা সাহায্য আপনারা নিয়ে থাকেন। তবে যাদের স্পন্সরশিপ নেই, একেবারে নেই, তারা চাইলে যেই যে সরকারি যে ওয়েবসাইটগুলো রয়েছে, তাদের যে কোম্পানির যে সকল ওয়েবসাইটগুলো রয়েছে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের সিভি বানিয়ে, কভার লেটারগুলো বানিয়ে, আপনাদের নিজের যে কাগজপাতিগুলো আসলে আপনাদের যে নিজের ভাষাগত দক্ষতা, এইগুলো সব কিছু যদি আপনারা একজোট করে আসলে যদি আপনারা আবেদন করেন, অর্থাৎ অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভের সম্ভাবনা থাকে। তবে আপনাদের একটা কথা বলে রাখি, এ সকল কাগজপাতি আসলে এ সকল যেই ডকুমেন্টগুলো আসলে নিজের পক্ষ থেকে আসলে করাটা অতটা পসিবল হয় না, কারণ এক্ষেত্রে আপনাদের কিছু এজেন্সি অর্থাৎ কিছু ভাই ব্রাদার অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনাদের হেল্প নেওয়ার প্রয়োজন হয়। এটা আমরা অনেক দৃষ্টিকোণ থেকে দেখেছি। সো এটাই বলার ছিল যে কিছু কিছু সাব ক্লাস ক্যাটাগরি ভিসাগুলো রয়েছে, সে সকল সাব ক্লাস ক্যাটাগরির মাধ্যমে কিন্তু আপনারা যেতে পারবেন। আর যারা মিড লিস্টে রয়েছেন সেক্ষেত্রে বিষয়টা হয়ে যায় ভিন্ন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিড লিস্টে অনেক ভালো ভালো এজেন্সি রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা এই জব ম্যানেজ করে কিন্তু আপনারা যেতে পারবেন, এবং আমরা অনেককে দেখেছি যেতে। এক্ষেত্রে কিছু ভাষাগত দক্ষতা রয়েছে। যদি আপনারা স্পন্সরশিপের মাধ্যমে যান, যদি লিগেলি যদি কোনো ভালো কোম্পানি হয়, যদি কোম্পানি আপনার যদি ভাষাগত সার্টিফিকেট চায়, সেক্ষেত্রে যদি আপনারা সেক্ষেত্রে আপনারা আইএলটিএস যাদের রয়েছে, আইএলটিএস যদি 6.0 5.0 মিনিমাম আইএলটিএস থাকলে কিন্তু আপনারা ভাষাগত দক্ষতা থাকলে কিন্তু আপনারা সেখানে যেতে পারবেন। যাদের অদক্ষ যাদের নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার আইএলটিএসটা ম্যান্ডেটরি, অর্থাৎ আপনারা কোনো কাজ জানেন বা না জানেন, আপনাদের কিন্তু ভাষাগত দক্ষতাটা লাগবেই। সো এখন এক্ষেত্রে সুবিধাটা হলো স্পন্সরশিপের, অর্থাৎ স্পন্সরশিপ থাকলে কিন্তু আপনারা দেখেন যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলেন বা বিভিন্ন যে সকল কান্ট্রিগুলো রয়েছে, স্পন্সরশিপ যদি কারো থাকে, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা কিন্তু হয়ে যায় একদম সোজাসাপটা হিসাব, যে স্পন্সরশিপ থাকলে কিন্তু আপনারা যেতে পারবেন। সো এর মধ্যেও কিছু কিছু কোম্পানি রয়েছে ভাষাগত দক্ষতা ছাড়াও তারা কর্মী নিয়ে থাকে। এটা আপনারা নিজেরা রিসার্চ করবেন এবং খুঁজে দেখবেন। আসলে এটা আসলে অনেক দীর্ঘ একটা সময়ের ব্যাপার। সো এই সার্কুলারের উপর বেস করে কিন্তু বাংলাদেশের অনেক এজেন্সিগুলো কিন্তু প্রতারণার সৃষ্টি করছে, এবং তারা আসলে বলছে যে 2-3 মাসে আসলে এই ভিসাগুলো আসলে আমরা দিব এবং আমরা এই ভিসাগুলো ম্যানেজ করব। 20-22 লাখ টাকা অনেকের কাছে কন্ট্যাক্ট করছে। আপনারা নিজেরা কিন্তু একটু রিসার্চ করবেন, রিসার্চ করার পরে আসলে লেনদেন করবেন, আরও 10 জনকে দেখবেন, তারপরে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন। টাকা পয়সা লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন, এবং আপনাদের কাছে একটা চাওয়া যে আসলে কেউ প্রতারিত হবেন না। যেই ক্যাটাগরিগুলো আসলে যে উল্লেখ করলাম, সাব ক্লাস বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, আপনারা যারা দক্ষ রয়েছেন আপনারা নিজ নিজ ক্যাটাগরি এবং নিজ ক্যাটাগরির উপর বেস করে, যেটার উপর আপনারা দক্ষ সেটার উপর বেস করে আপনারা অ্যাপ্লাই করবেন, এবং যাদের স্পন্সরশিপ রয়েছে সেক্ষেত্রে আপনারা আসলে এই ক্রাইটেরিয়াগুলো অবলম্বন করবেন। যদি আপনাদের কাগজপাতি অর্থাৎ আপনাদের যদি ডকুমেন্ট যদি অল ডকুমেন্ট লাইক যদি কোনো যদি রিয়েল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিসাটা কিন্তু 100% পেয়ে যাবেন। কারণ অস্ট্রেলিয়া যদি আপনারা বিশেষ করে অস্ট্রেলিয়ার কথা বলি, যদি অস্ট্রেলিয়া যদি কাগজপাতি যদি আপনার যদি সব কিছু যদি রিয়েল থাকে, তাহলে আপনারা কিন্তু ভিসাটা আপনারা পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর এখনও যারা আমার আগের ভিডিও দেখেননি অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন, আগের ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের স্বপ্ন পূরণ হোক।